আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, বিগত ফ্যাসিস্ট রেজিমের সাথে ইসকনের রসায়ন বেশ ভালো ছিল। সে সময়ের শিক্ষামন্ত্রী নফেল ইসকনের স্বীকৃত সদস্য হিসেবে নিজেকে পরিচয় দিতে গর্ববোধ করত। আওয়ামী রেজিমের সময় ইসকন সন্দেহাতীতভাবে তার সবচেয়ে সুখের সময় পার করেছিল। বিষয়টি এমন নয় যে ইসকন পূজা অর্চনা নিয়ে ব্যস্ত ছিল, বরং এই সময় তারা তাদের নিজেদের এক ভয়ঙ্কর লক্ষ্যের জন্য প্রস্তুত করছিল। তাদের এই লক্ষ্যের শেকড় ছিল কিন্তু প্রতিবেশীদের দেশে। তাদের সেই লক্ষ্য উদ্দেশ্যের প্রস্তুতির ব্যাপারে আমরা প্রায় 3 বছর আগে একটি ভিডিও করে দেখিয়েছিলাম। তাদের এই প্রস্তুতির ব্যাপারে আপনি জেনেছেন কি? দেখে নেওয়ার অনুরোধ রইল, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। জাতীয় পতাকা অবমাননার দায়ে চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করা হলে ইসকনের সন্ত্রাসীরা দেশে সহিংসতা শুরু করে। এই হাঙ্গামা উত্তপ্ত হয়ে ওঠে প্রকাশ্যে দিনে দুপুরে একজন সরকারি আইনজীবীকে হত্যা করে ফেলার ঘটনায়। ইসকন এবং পাশের দেশের গেরুয়া সন্ত্রাসীদের পরিকল্পনা ছিল দেশে দাঙ্গা বাঁধিয়ে দেওয়া, কিন্তু আমাদের মুসলিম জনগোষ্ঠী তাদের ফাঁদে পা দেননি। আপাতত কিছু সময়ের জন্য হলেও দেশ ভয়ঙ্কর এক দাঙ্গা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে বেঁচে গেল বটে, কিন্তু এখানেই কি শেষ? আমাদের এই বাংলাদেশ কি নিরাপদ? আমরা কি ইসকন থেকে নিরাপদ? ইসকন আসলে এমন কি যে কারণে তারা আমাদের দেশের জন্য, দেশের জনগণের জন্য, সার্বিক নিরাপত্তার জন্য এত বড় হুমকি হতে পারে? এসব নিয়েই আমাদের আজকের আলোচনা। তবে এর আগে সাবস্ক্রাইব করে নিলে ভালো হতো না? আমি না হয় কয়েক সেকেন্ড অপেক্ষা করছি। সাবস্ক্রাইব বাটন ইজ রাইট দেয়ার এবং বেল আইকন প্রেস করে নিতে হবে। 1966 সালে ইসকন প্রতিষ্ঠিত হয় আমেরিকায়, ভারতে নয় কিন্তু। প্রতিষ্ঠাতা অভয়চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। অবাক হওয়ার মতো বিষয়ে এই ব্যক্তি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে পড়াশোনা করেনি, বরং লেখাপড়া করেছে খ্রিস্টানদের চার্চে। স্বামী প্রভুপাদ নতুন ধরনের হিন্দু সংগঠন চালু করতেই প্রথমে তাতে বাধা দিয়েছিল মূলধারার হিন্দুরা। অধিকাংশ হিন্দুই তার বিরুদ্ধাচরণ শুরু করে। তাই শুরুতে ধর্মীয় আবেশে জন্ম নেওয়া এই সংগঠনটি খুব বেশি দিন আর নিরীহ সংগঠন হিসেবে ছিল না, বরং তা আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতের জন্য পুরোদস্তুর রাজনৈতিক লবি কিংবা এজেন্ডা বাস্তবায়নকারী সংগঠনে পরিণত হয়। ইসকন মূলত ভারতের সফট পাওয়ার প্রজেকশনের অন্যতম সেরা প্ল্যাটফর্ম হয়ে ওঠে। শক্তিধর কোনো রাষ্ট্র বিশ্ব পরিমণ্ডলে 2 রকমের পাওয়ার প্রজেক্ট করে থাকে, হার্ড পাওয়ার এবং সফট পাওয়ার। হার্ড পাওয়ার মূলত মিলিটারি অ্যাক্টিভিটিস, অপরদিকে সফট পাওয়ার মিলিটারি সম্পর্কিত নয় বা সেরকম থ্রেট ইম্পোজ করে না, বরং সফট পাওয়ার কোনো দেশের ধর্ম, আদর্শ, শিক্ষা, সংস্কৃতি, সোশ্যাল ডাইনামিক্স এবং পলিটিক্স এসব নিয়ে আস্তে আস্তে কাজ করতে থাকে। এর দ্বারা সে উল্লিখিত দেশের মূলত বুদ্ধিবৃত্তিক, শিক্ষাভিত্তিক, সাংস্কৃতিক পরিমণ্ডলে নিজেদের চিন্তা চেতনা প্রবেশ করিয়ে দেয়। সফট পাওয়ার কখনো কখনো নিজের দেশের হয়ে ওকালতি করে, যা আমাদের কাছে লবি নামেই অধিক পরিচিত। কৃষ্ণ কীর্তন করার উদ্দেশ্যে জন্ম নেওয়া এই সংগঠনটি খুব দ্রুতই ভারতের রাজনৈতিক সফট পাওয়ার, বিশেষ করে আরএসএস এর সফট পাওয়ার প্রজেক্টরে পরিণত হয়। কুইজ: আমেরিকাতে জায়নবাদী ইসরায়েলের শক্তিশালী একটি সফট পাওয়ার বা লবি আছে, সেই লবির নাম কি? কমেন্ট করে জানাতে পারেন। সারা দুনিয়ায় প্রায় 100টি দেশে ছড়িয়ে পড়া এই ইসকনের গ্লোবাল রেপুটেশন প্রশ্নবিদ্ধ। অনেক দেশেই ইসকন নিষিদ্ধ, অনেক দেশেই ইসকন ভিন্ন নামে তাদের কাজ পরিচালনা করে। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসকনের বড় বড় কিছু অপরাধসমূহ হচ্ছে: 1. অর্থনৈতিক দুর্নীতি। ভারতে এবং যুক্তরাষ্ট্রে ইসকনের কয়েকটি শাখায় আর্থিক অনিয়মের মামলা হয়েছে। 2. শিশু নিপীড়ন। যুক্তরাষ্ট্র এবং ভারতে ইসকনের পরিচালিত কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শিশু নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। 3. জোর করে ধর্মান্তরকরণ। রাশিয়া, ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকাতে ইসকন জোর করে ধর্মান্তরিত করার অভিযোগে অভিযুক্ত। 4. ধর্মীয় নেতাদের যৌন নিপীড়ন। ইসকনের প্রতিষ্ঠাতা সদস্য কীর্তানন্দ স্বামীকে যৌন হয়রানি এবং অর্থনৈতিক দুর্নীতির দায়ে কারাদণ্ড দেওয়া হয়। 5. রাজনৈতিক সফট পাওয়ার। অরাজনৈতিক এবং ধর্মীয় সংগঠনের কথা বলা হলেও ইসকন বাস্তবে ভারতের হিন্দুত্ববাদী রাজনীতির সফট পাওয়ার হিসেবে কাজ করে। বাংলাদেশে ইসকনের অপরাধের ফিরিস্তি বেশ লম্বা, তবে তাদের অপরাধ সেভাবে তেমন পাওয়া যায় না। বিগত রেজিম এবং তার সিস্টেম ইসকনের বিভিন্ন অপরাধসমূহ সযত্নে ঢেকে দিত। এই জন্য তাদের অপরাধের পাবলিক রেকর্ড তাদের মূল অপরাধের তুলনায় খুবই সামান্য। এর মধ্যে কিছু উল্লেখযোগ্য হচ্ছে: মন্দির দখল। 2021 সালে চট্টগ্রামে ইসকনের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন প্রবর্তক সংঘের মন্দিরের ভূমি ব্যবহারের শর্ত ভঙ্গ করার অভিযোগ ওঠে।
প্রবর্তক সংঘের নিরাপত্তা কর্মীদের উপরও হামলা করে ইসকনের সদস্যরা। এমনকি চুক্তি ভেঙে মন্দিরের জায়গার মালিকানা দাবি করে ইসকন। ইহা কি সাধুর কাজ নাকি সন্ত্রাসীর কাজ? সাধুর ছদ্মবেশে একদল সন্ত্রাসী প্রবর্তক শ্রী শ্রীকৃষ্ণ মন্দিরে অবস্থান নিয়েছে। 2019 সালে পুরান ঢাকার স্বামীবাগে স্বামী ত্রিপুরলিঙ্গ প্রতিষ্ঠিত মন্দির এবং আশ্রমটি অর্পণ নেওয়ার ভিত্তিতে 90-এর দশকের শেষের দিকে দখল করে নেয় ইসকন। বর্তমানে এটি ইসকনের প্রধান কার্যালয়। 2019 সালেই মালিকানাধীন ভূমিতে গোপনে দেবতার মূর্তি রেখে সেটাকে দেবোত্তর সম্পত্তি দাবি করে সিলেট ইসকন কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমি দখল নেওয়ার পায়তারার অভিযোগ করেছিলেন তৎকালীন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শ্রী রঞ্জিত চন্দ্রধর। অ্যাডাল্ট্রি বা যৌন অপরাধ। ইসকনের গ্রেফতার হওয়া নেতা চিন্ময় কৃষ্ণদাস অত্যন্ত জঘন্য শিশু যৌন নিপীড়ক। বাস্তবতা হচ্ছে এটি তাদের আদি বিকৃতি। ইসকনের প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের বিকৃত যৌন মানসিকতার উপর রীতিমতো আরেকটি এপিসোড করা সম্ভব। যেমন সে মনে করত, ইট ইজ আ ফ্যাক্ট দ্যাট আ ওম্যান লাইকস আ ম্যান হু ইজ ভেরি এক্সপার্ট অ্যাট রেপ। এমনকি এটির বাংলা উচ্চারণ করতে আমাদের ঘৃণা হয়। এমন অতীত যাদের, তাদের থেকে বিকৃত যৌন নিপীড়ন খুবই স্বাভাবিক। এ ব্যাপারে চিন্ময়ের কিছু কুকীর্তি দেখা যাক। চিন্ময় কৃষ্ণবাবু তো একজন ব্রহ্মচারী এবং পণ্ডিত ধামের অধ্যক্ষ। তোমার সাথে কি ঘটনা হয়েছে? আমাকে মানে রুমের মধ্যে মেসেজ করতে নিয়ে যেত, নিয়ে গিয়ে মানে যে কাজ সমকামিতা বলে এটা করে। তো যদি তোমাকে উপর থেকে বলা হয় যে এই শারীরিক সম্পর্কটা করলে ডিএনএ টেস্ট দিতে হয় যা প্রমাণস্বরূপ, তুমি কি ডিএনএ টেস্ট দিতে প্রস্তুত আছো? হ্যাঁ। আচ্ছা, আমি যখন মেসেজ করি মহাজের আমি যখন মহাজের মেসেজ করি তখন মহাজের হাতটা শক্ত হয়ে আমার লিঙ্গ দিকে যায়। আমি আবার হাতটা সরাই দিই, আবার লিঙ্গ দিকে যায় আমার হাতটা সরাই দিই। ওরা রুমে যাচ্ছে, এরপর রুম থেকে গিয়ে কি হচ্ছে ডেকে নিয়ে আসতেছে। আবার কোথায় চিন্ময় রুমে ডেকে নিয়ে এসে কি করায়, মেসেজ করায়। তারপরে ওখানে নানা ধরনের কথা বলে, খারাপ কথা, ওদের কাপড় খুলে ফেল, হ্যাঁ এগুলো কাপড় কিছু বলবি না, এই ধরনের বিষয় নিয়ে বলতো ছেলেদের। আর ছেলেরা কী করতো, এই বিষয়গুলো আমাদেরকে বলতো। এই বিষয়গুলো দেখে শুনে বা খুব খারাপ লাগতো, সেই কারণে আমি থাম থেকে বের হয়ে গেছি। কথিত সেসব সুশীলদের কোথাও দেখতে পাচ্ছেন কি যারা এসব নিয়ে খুব উৎসাহী, আগ্রহী? পাবেন না। সহিংসতা। চট্টগ্রাম আদালত চত্বরে হিন্দুত্ববাদীদের সাম্প্রদায়িক জঙ্গি স্লোগান। 19 ফেব্রুয়ারি 2024 চট্টগ্রামের আদালত পাড়ায় প্রকাশ্যে সাম্প্রদায়িক উগ্র হিন্দুত্ববাদী স্লোগান দিয়ে উত্তেজনা এবং সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির অপচেষ্টা করে ইসকন। এই সময় তারা একটা দুইটা মুসলিম ধর, সকাল বিকাল জবাই কর, মৌলবাদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও স্লোগান দেয়। চট্টগ্রাম মসজিদে ইসকন সমর্থকদের হামলা এবং ভাঙচুর। 26 নভেম্বর 2024 চট্টগ্রাম আদালত এলাকায় ব্যাপক হামলা এবং ভাঙচুর চালিয়েছে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাসের উগ্র সমর্থকরা। তাদের হামলায় এক আইনজীবী নিহত হয়েছিল। এই ঘটনায় কমপক্ষে 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই সময় ইসকন সমর্থকরা আদালতের কেন্দ্রীয় মসজিদে হামলা চালিয়ে মসজিদের জানালার কাচ এবং আইনজীবীদের 3টি প্রাইভেট কার ও 5টি মোটরসাইকেল ভাঙচুর করে। হেফাজতের তাণ্ডব, এমন শিরোনাম আপনারা সবাই দেখেছেন। ইসকনের তাণ্ডব, এমন কোন শিরোনাম আপনারা কখনো দেখেছেন কি? দেখবেন না অবশ্য। চট্টগ্রামের পুলিশ এবং সেনা সদস্যদের উপর ইসকনের হামলা, এসিড নিক্ষেপ। নিউজ মতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উগ্রবাদী সংগঠন ইসকনকে নিয়ে দেওয়া পোস্ট শেয়ার করার ঘটনাকে কেন্দ্র করে যৌথ বাহিনীর সদস্যের সঙ্গে একদল ইসকন সমর্থক বিক্ষোভকারীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে 7 পুলিশ সদস্য আহত হন, তাদের মধ্যে কয়েকজন অ্যাসিড দগ্ধ হয়েছেন। নিউজের ভাষা লক্ষ্য করুন, তারা বলছে তাদের মধ্যে কয়েকজন অ্যাসিড দগ্ধ হয়েছেন। এটি বলা হচ্ছে না তাদের উপর অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। আবরার ফাহাদের হত্যাকারী একজন ইসকন সদস্য। নিউজ মতে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত থাকায় ছাত্রলীগ নেতা অমিত সাহা সহ আরও 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। অমিত সাহা উগ্রবাদী হিন্দু সংগঠন ইসকনের সদস্য বলে জানা গেছে। ইমাম খুন। সিলেটে কাজল শাহ এলাকায় ইসকনের গান বাজনার কারণে সৃষ্ট সহিংসতার বিরুদ্ধে স্থানীয় মসজিদের ইমাম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। স্ট্যাটাস দেওয়ার মাত্র 5 দিনের মাথায় তাকে খুন হতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর মতে ইসকন বিরোধী ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরপরই খুন হয়েছিল এই খতিব। কিন্তু এই নিউজ আপনি হয়তো মেইন স্ট্রিম কোনো নিউজ প্ল্যাটফর্মে পাবেন না, যেমন নিচের নিউজটিও আপনি হয়তো কোথাও পাবেন না। গত নভেম্বর মাসের 30 তারিখ মানিকগঞ্জ উপজেলা কৃষ্ণপুর ইউনিয়ন তানজিমুল উলুম মাদ্রাসার মাহফিলে বক্তা ইসকন নিয়ে কথা বলায় উক্ত মাহফিলের সভাপতি বক্তাকে অপমান করেন। উপস্থিত জনতা তৎক্ষণাৎ সভাপতির প্রতিবাদ করেন। তারই জের ধরে সেই মাদ্রাসার মোহতামিমকে ইসকন লীগের সন্ত্রাসীরা তার মাদ্রাসায় ঢুকে নির্মমভাবে জখম করে। ধর্মীয় উস্কানি। 2019 সালের 11 জুলাই
চট্টগ্রামে বিভিন্ন স্কুলে ইসকন ছাত্রদের প্রাসাদ বিতরণ করে এবং উপস্থিত শিশুদের হরে কৃষ্ণ হরে রাম মন্ত্র পাঠ করায়। একবার ভেবে দেখুন তো, বাংলাদেশের কোনো স্কুলে ছাত্রদের জিলাপি দিয়ে সূরা ফাতিহা পাঠ করতে বলা হলো, তাহলে মিডিয়ার অবস্থা কী হতো? তারাবির নামাজের সময় মসজিদে বাধা। 2014 সালে রাজধানীতে তারাবির নামাজে বাধা দেওয়াকে কেন্দ্র করে গ্যান্ডারিয়ার স্বামীবাগ ইসকন মন্দিরের রথযাত্রী এবং মসজিদের মুসল্লিদের মধ্যে সংঘর্ষ হয়। মন্দিরের হিন্দু ধর্মাবলম্বীদের ইটের আঘাতে 8 থেকে 10 জন মুসল্লি আশঙ্কাজনকভাবে আহত হয়। সেই সময়ে বিষয়টি সারা দেশে বেশ আলোচিত সংবাদ হলেও আজ সেই ব্যাপারে আর কোনো নিউজ খুঁজে পাওয়া যাচ্ছে না। ফ্যাসিস্ট রেজিমের দালাল চিন্ময় কৃষ্ণ। 5 আগস্ট ফ্যাসিস্ট রেজিমের প্রধান পালিয়ে যাওয়ার পরে পুরো দেশ আস্তে আস্তে জানার সুযোগ পেয়ে যায় যে রেজিম প্রধান আসলে কত জঘন্য মানসিকতার ব্যক্তিত্ব ছিল। ক্ষমতার জন্য হাজার হাজার মানুষ হত্যার পরেও যখন আন্দোলন দমন করা যাচ্ছিল না, তখন সে চিৎকার করে আর্মি জেনারেলকে বলেছিল, পুলিশ তো পারছে, তোরা পারিস না কেন? নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হাসিনা আরও হাজার হাজার লাশ ফেলে দেওয়ার অনুমতি দিয়েছিল। এই ফ্যাসিস্ট রেজিমের পতনের পরে চিন্ময় কৃষ্ণ রয়ের হাতের ইশারায় রেজিমের হয়ে দালালি শুরু করে। আমাদের দেশের নিউজ মতে জুলাই বিপ্লবে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশকে অস্থিতিশীল করে ফ্যাসিবাদী শাসন ফিরিয়ে আনার নীল নকশা আঁটে দিল্লি, যারা অন্যতম সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন এই ইসকন নেতা। সরকারি একটি গোয়েন্দা সংস্থা বলেছে, ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন আরএসএসের পরিকল্পনায় ভারতপন্থী আরও কয়েকটি ছোটখাটো সংগঠনকে নিয়ে নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘটানো হয়, যার সমন্বয় করেছেন ভারতে পালিয়ে থাকা পতিত সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল। ফ্যাসিবাদের পতনের পর মূলত সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোই ছিল তাদের মূল উদ্দেশ্য। যেমনটি আমরা উপরেও বলে এসেছিলাম, এই ইসকন আসলে ভারতের হিন্দুত্ববাদী শক্তির সফট পাওয়ার। এখানে আমরা যা আলোচনা করতে সক্ষম হয়েছি তা ইসকনের প্রকৃত অপরাধের তুলনায় কিছুই না। বাস্তবতা তো এমন যে তাদের যে কোনো অপরাধ মিডিয়া সযত্নে ঢেকে দেয়। কেন ঢেকে দেয় সেটি আরেকটি মৌলিক প্রশ্ন। অতীতে তাদের এমন হাজার হাজার অপরাধ রেজিমের ইশারায় মিডিয়া ঢেকে দিয়েছিল, এখনও দিচ্ছে, সামনেও দিবে। এরপরেও আমরা আপনাদের কাছে প্রশ্ন রেখে যাচ্ছি, এই উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশের নিরাপত্তার জন্য আপনারা কেমন মনে করেন? এই উগ্র সাম্প্রদায়িক সংগঠনের ব্যাপারে বাংলাদেশের ভূমিকা কেমন হওয়া উচিত? এই ব্যাপারে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। যে কোনো ভিডিওর গঠনমূলক কমেন্টের সংখ্যা বেশি হলে ভিডিওটি ইউটিউব বেশি বেশি সাজেশনে দেখাতে থাকে। এজন্য আমরা আপনাদের অনুরোধ করছি, আমাদের ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। আলোচনা এখানেই শেষ নয়, খুব শীঘ্রই আমরা পরের পর্ব নিয়ে ফিরে আসছি ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকন প্রেস করে নিন নোটিফিকেশন পাওয়ার জন্য।